অদ্ভুত ভালোবাসা পর্ব ২। প্রথম ছেলে। কি প্রবলেম বেবি, আসো দেখি। দ্বিতীয় ছেলে। ভয় পাচ্ছ কেন, আমরা তোমার সব সমস্যার সমাধান করে দিব। নীরা, আমার কোনো হেল্প লাগবে না বলেই দৌড় দিতে লাগলো। অমনি তৃতীয় ছেলেটি নীরার হাত ধরে ফেলে। তৃতীয় ছেলেটি, তোমার না লাগলেও আমাদের লাগবে বেবি। এর মধ্যে নিলয় গাড়ি নিয়ে এসে থামল নীরার সামনে। নিলয় বাথরুম থেকে বের হয়ে দেখে নীরা নাই, আর মেইন দরজাও খোলা। ও ভালোভাবেই বুঝতে পারে নীরা পালিয়েছে, তাই গাড়ি নিয়ে বের হয়ে আসে। এসে দেখে নীরার হাত ধরে কেউ টানাকানি করছে। নীরা ছেলেটার হাত ছাড়িয়ে দৌড়ে এসে নিলয়কে জোকের মতো জড়িয়ে ধরে। এর মধ্যে নিলয়ের লোকেরা এসে চারজন ছেলেকে পিটাতে শুরু করে। নিলয় নীরাকে ছাড়াবার চেষ্টা করে কিন্তু ছাড়াতে পারে না। নীরা যেভাবে ধরে কান্না করছে এতে নিলয়ের খুব কষ্ট হচ্ছে। নিলয় জোর করে নীরাকে গাড়িতে নিয়ে বসায়, তারপর বাসায় এসে নীরাকে বিছানায় বসিয়ে দেয়। নিলয় নীরার সামনে পানির গ্লাস এগিয়ে দেয়, কিন্তু নীরা সরিয়ে দেয়। এতে নিলয়ের মাথা খারাপ হয়ে যায়। পানির গ্লাসটা শরীরের সমস্ত শক্তি দিয়ে ফ্লোরে আছাড় মারে। নিলয়, তুমি কি ভাবছো নিজেকে? হ্যাঁ, এক্ষুনি কি হইতো? আমার কাছ থেকে পালানোর সাহস কি করে হয় তোমার? সাহস কি করে হয় অন্য কাউকে বিয়ে করার? নীরা, আমি এই বিয়ে মানি না। নিলয়, তুমি মানো আর না মানো, তোমাকে আমার সাথেই থাকতে হবে। নীরা, আমি থাকবো না আপনার কাছে, আমি কালকেই চলে যাব। নীরার কথা শোনার সাথে সাথেই নিলয় নীরার চুলের মধ্যে হাত দিয়ে চুল মুঠো করে ধরে। নীরার ঠোঁটে গলায় পাগলের মতো কামড়াতে থাকে। নীরা সহ্য করতে না পেরে নিলয়কে ধাক্কা মেরে বিছানার অপর পাশে ফেলে দেয়। নীরা, আপনার মতো এত নীচ মানুষ আমি জীবনে দেখিনি। আপনার চাওয়া এটাই তো, আমার শরীর? বুক থেকে আঁচল সরিয়ে নিন, সব ইচ্ছা পূর্ণ করে নিন। আমি আর আপনার এই ভালোবাসা নামক টর্চার নিতে পারছি না। নিলয় নীরার কাছে গিয়ে আঁচলটা তুলে দেয়। নিলয়, নীরপাখি, তুমি অন্তত আমায় ভুল বুঝো না। আমি সারা জীবন তোমার টাচ না করে থাকতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি যা করছি তোমাকে ভালোবেসেই করছি। নীরা, কোনটাকে ভালোবাসা বলেন আপনি? ভয় দেখিয়ে একটা মেয়েকে বিয়ে করে নেওয়া, জোর করে তাকে আটকে রেখে ভালোবাসা নামক টর্চার করা, এর নাম যদি ভালোবাসা হয় তো এমন ভালোবাসা আমি চাই না। নিলয়, নীর, তুমি শুধু আমায় ভালোবাসো। কথা দিচ্ছি, তোমায় আঙ্গুলের টোকাও দিব না, কখনো দিব না। তুমি শুধু আমার কথা মতো চলো। বিয়ে হয়ে গেছে আমাদের, তুমি এখন আমার স্ত্রী। ও, আমি তো আপনার স্ত্রী, ভুলেই তো গেছিলাম। তো আমাকে এখানে কেন লুকিয়ে রাখছেন? নিজের বাসায় কেন নিয়ে যাননি? সবার সামনে কেন নিচ্ছেন না? আগে স্বামীর দায়িত্ব পালন করেন, তারপর স্বামীগিরি ফলাতে আসবেন। নিলয় নীরার কথাগুলো শুনে রুমের একটা চেয়ার সজোরে মেঝেতে বাড়ি দিয়ে রুম থেকে বের হয়ে গেলে। আর নীরা ডুকরে কেঁদে ওঠে। নীরা, আমার সাথে কেন এমন হলো? আমি তো এমনটা চাইনি। আজ আপনার জন্য আমার মা বাবার কাছে আমি মৃত। আমি আপনাকে কোনোদিনও মাফ করব না। যেদিনই হোক আপনার কাছ থেকে আমি পালাবই। এমন অবস্থা করব যাতে আপনি নিজে আমায় ছেড়ে দিবেন। আমি কখনো একটা গুন্ডাকে নিজের স্বামী হিসেবে মেনে নিব না, কখনো না। সকালে নীরার ঘুম ভাঙল অনেক দেরিতে। তাকিয়ে দেখে নিলয় ওর পায়ের কাছে বসে কিছু একটা করছে। নীরা, কি করছেন আপনি? নিলয়, ভয় পেও না নীরপাখি, তোমার পায়ের নখগুলা খুব সুন্দর। ওদের একটু রাঙিয়ে দিলাম নীল পালিশ দিয়ে। দেখো, খুব সুন্দর লাগছে পা দুটো। নীরা হাসবে নাকি রাগ করবে কিছু বুঝতে পারছে না। রাতে এত কিছু হলো, আর এখন যেমন করছে যেন কিছুই হয় নাই। নীরা চারদিকে তাকিয়ে দেখল এটা সেই রুম না যে রুমে কাল ছিল। নীরা, এটা কোন রুম? এটা তো সেই রুম না যে রুমে। নিলয়, এটা তোমার শ্বশুর বাড়ি নীরপাখি। নীরা, মানে? নিলয়, কাল যখন তুমি ঘুমিয়ে পড়ছিলে তখন তোমাকে আমি এ বাড়িতে এনেছি। বিয়ে করেছি তোমায় লুকিয়ে রাখার জন্য নয়। তিশা, গুড মর্নিং গাইজ, এই নাও তোমাদের চা। ভাবি, ঘুম কেমন হলো? নীরা, তুমি? তিশা, আমি তিশা, তোমার একমাত্র ননদ। নীরা, ও। নিলয়, থাক, আর পাকামো করতে হবে না, যাও নিজের কাজে যাও। বাবা কোথায়? তিশা, কেন, আমি থাকলে কি কোনো সমস্যা? বাবা তো সকালেই বেরিয়ে গেছে, আর সন্ধ্যায় তোমাকে বাসায় থাকতে বলছে, জরুরি কথা বলবে। নীরা, কাল আপনি আমাকে কিভাবে এনেছেন? তিশা, কি করে আবার? কোলে তুলে। জানো ভাবি, কাল ভাইয়া তোমায় কোলে করে সবার সামনে বাসায় নিয়ে আসছে, আর বাবাইকে কি বলছে জানো? নীরা, কি? তিশা, বাবাই, আমি নীরাকে বিয়ে করেছি। ওর মা বাবা কেউ আমাদের বিয়েটা মেনে নেয়নি। বাবাই, মেয়েটা কি নিজের ইচ্ছায় তোমাকে বিয়ে করছে? তোমার কি মনে হয় জোর করে বিয়ে করছি? সেটাই কি সত্যি নয়?
নীরা, আরে আরে কি করছেন আপনি? আপনি এই কাজটা করতে পারেন না। নিলয়, মাই ডিয়ার নীর পাখি, আমি সব করতে পারি। নীরা, কাজটা কিন্তু ভালো করছেন না, আমি কিন্তু চিৎকার করব। নিলয়, নীর পাখি, তোমার এই মাথায় যে কি ঘুরপাক খায় আমি বুঝি না ভাবছ। নীরা, কি বুঝছেন আপনি? নিলয়, এই যে আমায় ট্র্যাপে ফেলে বাসায় থেকে বের করে তুমি পালাবে এখান থেকে, তাই এ ব্যবস্থা। নীরা, তাই বলে আপনি আমার পায়ে শিকল পুড়িয়ে রাখবেন? আমি পালাবো না, সত্যি, আমাকে বিশ্বাস করেন, সত্যি বলছি। নিলয়, জানি তো তুমি পালাবে না। নীরু, আমি তোমাকে অনেক বিশ্বাস করি জানো, তাই তো তোমার পায়ে শিকল পরিয়ে দিলাম। নীরা, আপনি খুব বাজে একটা লোক, হ্যাঁ? নিলয়, নো ড্রামা, ওকে? তুমি যে ড্রামা করার মেয়ে না, আমি খুব ভালো করেই জানি। আর শোনো, এবারে চারদিকে সিসি ক্যামেরা ফিট করা আছে, আর তার লাইভ আমি আমার এই ট্যাবে দেখতে পাবো। সো পালানোর চেষ্টাও করো না। সো ডোন্ট বি স্মার্ট, আন্ডারস্ট্যান্ড? নীরা, পৃথিবীর সবচেয়ে বাজে লোক আপনি, আমি আপনাকে খুন করব। নিলয়, তোমার হাতে খুন আমি সেদিনই হয়েছি যেদিন তোমায় আমি প্রথম দেখেছি। সো আমার জন্য একদম চিন্তা করো না, আমি জলদি ফিরে আসব। নিজের খেয়াল রেখো জান। নীরা, জান মাই ফুট, বাসায় এসে দেখবেন আমি নেই, পালাতে না পারলেও কিছু একটা করবই। নীরার কথা শুনে নিলয় অচিরেই নীরাকে বিছানার সাথে ধরে নিজের ঠোঁটে নীরার ঠোঁট চেপে ধরে টানা 10 মিনিট নিয়ে কিস করে। নীরা এই অনুভূতি আগেও পেয়েছে। নীরা আবেশে চোখ বন্ধ করে ফেলে। নিলয় নীরার ঠোঁট ছেড়ে নীরার মুখের দিকে তাকিয়ে দেখে নীরা চোখ বন্ধ করে আছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছেন। নিলয় নীরার চোখে চুমু খেয়ে বলল, নীর পাখি, এখান থেকে পালানো তো দূরের কথা, কিছু করার চিন্তা মাথাতেও আনবা না, কারণ এখন তোমার ওপর তোমারই আর কোনো অধিকার নাই। তোমার ওপর অধিকারটা আমার, তুমি জান আমার, আর আমার জানটার যেন কোনো ক্ষতি না হয় সেটা তুমি খেয়াল রাখবে। একটা আঁচড়ও যেন না পড়ে, তা না হলে আমি যে কি করব তুমি চিন্তাও করতে পারবে না। বালিশের নিচে ফোন আছে, আমার টাকায় কেনা, বাবার টাকায় না, অন করে নাও, আমি ফোন দেব। বোরিং লাগলে টিভি দেখো, আর কিছু লাগলে তিশাকে ডেকো। এর বিপরীত কিছু হলে কপালে দুঃখ আছে, বলে দিলাম। নিলয় অফিসে চলে গেল। নীরা চুপটি করে বিছানায় বসে পড়ল। নীরা, তোর সাহস কি করে হয় আমার সাথে এমন করার? আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না, নাকি তোর কি ধারণা আমি তোকে ভয় পাই? বেয়াদব ছেলে, যখন তখন আমায় কিস করা, এভাবে শিকল পায়ে পড়াতে পারলি? খচ্চর পোলা, আটকে রাখবি রাখ, তোর জীবনটা আমি তেজপতা করে না দিচ্ছি তো। আমার নাম নীরু না, হ্যাঁ? হোয়াট? নীরু? নীরা, আমার নাম নীরা, নীরা না। আল্লাহ, দুনিয়াতে এত ছেলে থাকতে তুমি আমার কপালে এই গুন্ডাকে গুছিয়ে দিলে। আমার বোঝা শেষ, তুই রাক্ষস, সত্যি কোনোদিনও আমায় ছাড়বি না। আল্লাহ, পথ দেখাও, কি করলে আমি এই রাক্ষসটার কাছ থেকে মুক্তি পাবো? ফোনের কথা বলল না, কই ফোন? বাহ, এত দামি ফোন। নীরা ওর মায়ের কথা মনে পড়ে যায়, তাই দেরি না করে ওর মায়ের কাছে ফোন দেয়। নীরার মা, হ্যালো, কে বলছেন? নীরা, কেমন আছো মা? বাবা কেমন আছে? নীরার মা, কেন মুখে তুই ফোন করছিস? তুই যে কাজটা করছিস তারপর ভাবলি কি করে আমরা ভালো আছি? নীরা, মা, তুমি বিশ্বাস করে আমি ইচ্ছে করে কিছু করিনি, আমাকে ব্ল্যাকমেল করে। নীরার মা, তাহলে তুই কেন কালোখান থেকে ফিরে আসলি না, এসে আমাদের কাছে মাফ চাইলি না? ওই ছেলেটার বাড়িতে কেন তুই? নীরা, আমি এখানে, তোমাকে কে বলেছে? নীরার মা, ওই ছেলেটাই ফোন দিছিল, তুই তো নিজের সুখ বেছেই নিছিস, তো আমাদের কথা না ভাবলেও চলবে তোর। নীরা, নিলয় ফোন দিছিল? নীরার মা, নাটক করবি না একদম। নীরা, আমি বাবার সাথে কথা বলবো মা। নীরার মা, চেষ্টাও করবি না তো, তোর বাবা অনেক কষ্ট পেয়েছে। পিয়াসের পরিবার নেহত ভালো মানুষ, তাই অপমানটা করেনি। তোর জন্য, শুধু তোর জন্য আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। খবরদার যদি আর একবার আমায় ফোন দিছিস তো, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নীরা, হ্যালো, হ্যালো মা, কাঁদতে শুরু করে, তোমরা আমায় ভুল বুঝছো মা। তিশা ঘরে এসে নীরার ফোনের সব কথা শুনতে পায়। তিশা নীরার ঘাড়ে হাত দেয়, নীরা তিশাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করতে লাগে। নীরা, তোমার ভাই আমাকে জীবন্ত মেরে ফেলল, আমার বাবা মার কাছে আজ আমি মৃত। আমি কোনোদিনও তোমার ভাইকে ক্ষমা করব না, আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে তোমার ভাই। আমি কি করব বলো এখন? মরতেও পারবো না আমি নিজের ইচ্ছায়। তিশা, শান্ত হও ভাবি, শান্ত হও, এভাবে কান্না করলে শরীর খারাপ করবে। নীরা, আমি কি করে শান্ত হই বলো? তিশা, চলো তো উঠো, তোমাকে এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। নীরা, গুন্ডাটা আমায় আটকে রেখে গেছে দেখছো না? তিশা, ওয়েট আ মিনিট। তিশা নীরার পা থেকে শিকলটা খুলে দিল। নীরা, তুমি কি করে খুললে? আমি তখন থেকে টানাটানি করছি কিন্তু। তিশা, নিলয়ের বোন আমি, ওর টেকনিকটা জানা আছে আমার, তুমিও জেনে যাবে আস্তে আস্তে। চলো তাড়াতাড়ি, আবার এসে তোমায় আটকে রাখবো, নয়তো আমার সাথে সাথে আমাকেও মেরে ফেলবে। নীরাকে নিয়ে তিশা ওদের বাড়ির পেছনে বাগানে নিয়ে আসে। নীরা, বাহ, অনেক সুন্দর তো তোমাদের বাগান,
এত ফুলের গাছ? তিশা: হ্যাঁ, সব ভাইয়ের পছন্দ। নীরা: এই দোলনাটাও তোমার ভাইয়া লাগিয়েছে? তিশা: না, ওটা বড় আম্মু থাকাকালীন লাগানো হয়েছে। উনি দোলনা খুব পছন্দ করতেন, তাই। আর এটা বড় আম্মুর কবর। নীরা: বড় আম্মু? তিশা: নিলয় ভাইয়ার আম্মু। নীরা: বাসাতেই কবর দিছে? তিশা: বাবাই নাকি দিতে চায় নাই, পারিবারিক কবরস্থানে দিতে চাইছিল, কিন্তু ভাইয়ার কান্নায় এখানেই কবর দিছে। একটা কথা জানো, প্রায়ই ভাইয়া এখানে এসে আম্মুর কবরের ওপর এসে শুয়ে থাকে। নীরা: কেন? তিশা: ভাইয়ের ভালোবাসার খুব অভাব জানো। আম্মু মারা যাওয়ার পর তাকে আর কেউ তেমন ভালোবাসেনি, বলতে পারো ভাইয়া নেয়নি। আমার মাকে তো ভাইয়া দেখতেই পারে না, সব সময় খারাপ ব্যবহার করে। আমি সবই দেখি, ভাইয়ের কটু কথা আর মায়ের নীরবে কান্না। আমি কিছু বলি না, কারণ ভাইয়ের কোনো দোষ নাই জানো। ভাইয়া আমার মাকে দেখতে না পারলেও আমায় খুব ভালোবাসে জানো। নীরা: তোমার বাবা কিছু বলেন না এ নিয়ে? তিশা: বাবাই যখন কিছু বলেছে, ভাই এখানে এসে আম্মুর কবরের উপর শুয়ে চিৎকার করে কাঁদে আর বলে, আম্মু তুমি আমায় তোমার কাছে নিয়ে যাও, আমায় কেউ ভালোবাসে না। বাসার সবাই কাঁদে ওর এই কান্না দেখে জানো। এখনও ভাইয়া এখানে এসে কাঁদে। বাবাই ভাইয়াকে আর কিছু বলে না, কলেজে বাজে বন্ধুদের সাথে মিশে নিজের জীবনটা নষ্ট করছে, কারো কোনো কথা শোনে না। শাসন পায়নি তো? ভাবি, বিশ্বাস করো, আজ আমি অনেক খুশি। শুধু আমি না, মামুনিও। ভাইয়া তোমার কথায় আজ অফিসে গেছে, আর মামুনির হাতের রান্নাও খাইছে। নীরা: তোমার ভাইকে দেখে বোঝা যায় না এত কষ্ট মনে আটকে রাখছে। তিশা: ভাবি, তুমি একটা কথা রাখবে আমার? নীরা: বলো। তিশা: ভাবি, আমার ভাইটাকে ছেড়ে যেও না, ও খুব ভালোবাসে তোমায়। নীরা: আমি তোমার ভাইকে ভালোবাসি না। তিশা: ভাবি, ভালোবাসো না, বাঁচতে কতক্ষণ? নীরা: কেমন সম্ভব না? তিশা: আচ্ছা বাজি লাগাও। নীরা: বাজি? আচ্ছা তাহলে বাজির আগে তোমার আমার কিছু কথা রাখতে হবে। নীরা: কি? তিশা: আমার ভাইকে মামুনির কাছে ফিরিয়ে দিতে হবে তোমাকে। নীরা: আমি কি করে? তিশা: সেটা আমি জানি না, আর এই কাজটা করলে বাজিতে তুমি হারবে তো? 100% কিন্তু। বাই এনি চান্স জিতলে আমি নিজ দায়িত্বে ভাইয়ার কাছ থেকে মুক্তি দিয়ে দেব। কি রাজি? ভেবে দেখো, তুমি 1000 চেষ্টা করলেও ভাইয়ের কাছ থেকে পালাতে পারবে না। নীরা: তাহলে তো রাজি হইতেই হবে, আমি রাজি। তিশা: দ্যাটস লাইক এ গুড গার্ল। এখন জলদি চলো, তোমার গুন্ডা আবার এসে দেখলে আমার মাথা কেটে নেবে। নীরা নিলয়ের মায়ের কবর জিয়ারত করে দোলনায় বসে দোল খেতে থাকে আর ভাবতে থাকে, আচ্ছা আমি সত্যিই কি বাজিতে হেরে যাব? নিলয়কে কি সত্যি? আর উনি এতটা একা কেন থাকেন? এতটা একা কেউ থাকতে পারে? আমি কি পারবো আন্টির সাথে ওনার মিল করাতে? আমাকে তো পারতেই হবে, আমাকে এখান থেকে বের হতেই হবে। ভাবতে ভাবতেই কেউ নীরার গালে কষে থাপ্পড় মারল। নীরা হুড়মুড় করে দোলনা থেকে নিচে পড়ে গেল। নীরা: আল্লাহ গো, কোন শয়তান রে? তাকিয়েই, আপনি? নীরা তাকিয়ে দেখে নিলয় সেই একটা লুক নিয়ে নীরার দিকে তাকিয়ে আছে। নীরার তো নিলয়কে দেখেই জান উড়ে গেল। নিলয় আচমকাই নীরাকে টেনে তুলল, নীরাকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করতে শুরু করল। নিলয় আজ নীরাকে ছাড়তেই চাইছে না। এদিকে নীরার দম আটকে যাওয়ার উপক্রম। নিলয় সমস্ত শক্তি দিয়ে নিলয়কে ধাক্কা দিয়ে হাঁপাতে শুরু করে। নিলয় আবার নীরাকে টেনে এনে নীলার ঠোঁট দুটো আবার আঁকড়ে ধরে। নীরা আর সহ্য করতে না পেরে নিলয়ের ঠোঁটে কামড় মেরে দেয়। নিলয় তাও নীরাকে ছাড়ে না। এদিকে নীরার জান বেরিয়ে যাওয়া যায় অবস্থা। নিলয় এবার নীরাকে ছেড়ে দিয়ে টানতে টানতে বাড়ির ভিতর নিয়ে আসে। তিশা: ভাই কি করছিস? ভাবির লোকছে তো, ছাড় ছাড় ভাবিকে। নিলয়ের মা: ওকে ওভাবে টানছিস কেন বাবা, ছেড়ে দে ওরে। নিলয় কারো কথা কানেও নিল না, নীরাকে রুমে নিয়ে এসে লক করে দেয়। নিলয়, তোমার ফোন কোথায়? নীরা ভয়ে ভয়ে ফোনটা বের করে দেয় আর নিলয় ফোনটা নিয়েই সজোরে ফ্লোরে আছাড় মারে। নিলয়ের ফোনটা আছাড় মারা দেখেই নীরা এক দৌড়ে বিছানায় ওঠে, দেওয়ালের সাথে ঘেঁষে গুটিসুটি মেরে বসে পড়ল। নিলয়: আমার কথা তোমার শুনতে ভালো লাগে না? কি বলে গেছিলাম আমি? নীরা: নিলয়, শুনতে পাচ্ছ না কি বলছি আমি? নীরা: ভয়ে ভয়ে টিভি দেখতে বলছিলেন। নিলয়: আর কিছু লাগলে টিশাকে ডেকে নিতে বলছিলেন। নিলয়: আর ফোন দিবেন বলছিলেন। নিলয়: আর তুমি কি করছো? কার পারমিশন নিয়ে তুমি পা থেকে ওটা খুলছো? আর কার পারমিশনে তুমি রুম থেকে বের হইছো? কতবার ফোন দিছি তোমার ধারণা আছে? কত টেনশনে পড়ছিলাম আমি। নীরা: আমি তো। নিলয়: চুপ, একদম চুপ। কোন সাহসে তুমি আমার কথা অমান্য করো? ইউ ইডিয়েট গার্ল। জানো আমি কিভাবে বাসায় আসছি? ভাবছি যে বাসা থেকে পালিয়েছি। নিলয়: সে চিন্তা মাথাতেও এনো না। যদি সত্যি এমন কিছু করো তো মনে রেখো তোমার মা বাবা সেই কাজের শাস্তি পাবে। নীরা: কি বলছেন কি আপনি? হ্যাঁ, যেদিন যাব আপনার সামনে দিয়েই যাব, চোরের মতো পালাবো না। বরং আপনি নিজেই আমায় এ বাসা থেকে বিদায় দিবেন। চ্যালেঞ্জ।
নিলয়, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেখাও আমারে, বলেই রুমের সব জিনিসপত্র ভাঙতে শুরু করলো। নীরা, কি করছেনটা কি, থামুন। নীরা বিছানা থেকে নেমে এসে, নিলয়, একদম কাছে আসবি না, তোর ওপরের রাগটা এগুলোর ওপর তুলছে, হাতের কাছে আসলে কিন্তু। নীরা নিলয়ের কথা শুনেই দুধাপ পিছিয়ে গেল, কারণ নিলয় যে রেগে আছে ওকেও ভেঙে ফেলতে পারে। নীরা, সবই যখন ভাঙলেন এটা বাকি থাকবে কেন, ফুল টব এগিয়ে দিয়ে। নিলয়, নীরার হাত থেকে নিলয় ফুলদানিটা নিয়ে ফ্লোরে আছাড় দিয়ে হনহন করে বাথরুমে চলে গেল। টিশা, মামুনি, আমার জন্যই আজ ভাবির ওপর দিয়ে এই সুনামিটা চলে যাচ্ছে, না জানি ভিতরে কি হচ্ছে। নিলয়ের মা, কাজটা তুই মোটেই ভালো করিসনি, ছেলেটার যা রাগ, মেয়েটার কোনো ক্ষতি যেন না করে ফেলে। তিশা, না মা, ভাইয়া এমন কিছু করবে না, কারণ ভাইয়া ভাবিকে অনেক ভালোবাসে। এদিকে নীরা আস্তে আস্তে ফ্লোর পরিষ্কার করতে থাকে। এর মধ্যে নিলয় বাথরুম থেকে বের হয়ে নীরাকে ফ্লোর পরিষ্কার করতে দেখে আবার রেগে যায়, হ্যাচকা টান দেয় নীরাকে। নীরা টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে নিলয় নীরাকে ধরে নেয়, আর নীরা ভয় পেয়ে নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরেন। নিলয় নীরার থেকে ঝট করে নিজেকে ছাড়িয়ে নিয়ে নীরাকে বিছানার ওপর ধপ করে বসিয়ে দেয়। নিলয়, সাহস কি করে হয়, তুমি কাজ পরিষ্কার করতেছ, যদি হাত কেটে যায় তখন কি হবে, হ্যাঁ? নীরা, আমি তো রুম পরিষ্কার। নিলয়, তোমাকে বলছি আমি ফ্লোর পরিষ্কার করো, যেটা বলি সেটা তো করো না, আর সব কাজে ওস্তাদি করতে কে বলছে? নীরা কাছ থেকে নিলয়কে দেখছে, নিলয়ের চোখে শুধু ওকে হারানোর ভয়। নীরা লক্ষ্য করল নিলয়ের ঠোঁটে রক্ত জমাট হয়ে আছে। তখন নীরা নিলয়ের ঠোঁটে কামড় দিছিল, তাই এমন হয়েছে। না চাইতেও নীরার হাত নিলয়ের ঠোঁটে চলে যায়। তিশা, ভাইয়া, ভাইয়া দরজাটা খোল প্লিজ, ভাইয়া ভাবিকে মারিস না। নিলয় গিয়ে দরজা খুলে দিল। তিশা রুমে ঢুকেই আগে নীরাকে দেখল, তারপর পুরা রুম দেখেই, ভাইয়া কি করছিস তুই এগুলো, বলেই নিলয়ের দিকে তাকালো। নিলয়কে ওই লুকে দেখে আর কিছু বলার সাহস পেল না। ফরিদা, ফরিদা, কাজের মেয়ে। জিয়াপা, তিশা, রুম পরিষ্কার করে দাও, ভাইয়া ভাবি চলো খেয়ে নিবে। নীরা, আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও। নিলয়, যা আসতেছি। তিশা চলে গেল। নিলয় নীরাকে বলল, চলো খেয়ে নিবে। নীরা, কি বললাম শোনেন নাই? নিলয়, তুমি কি চাচ্ছ আমি আবার কিছু করি? নীরা, না। নিলয়, চলো। নিলয় আর মীরা খেতে গেল। নীরা, আন্টি, আমি বেশি কিছু খাবো না, শুধু একটুখানি। নিলয়, ভাত খাবে নাকি দুটো থাপ্পড় খাবে, কি খাবে জলদি বলো। নীরা আর কোনো কথা না বলে খাওয়া শুরু করলো, খাচ্ছে আর নিলয়ের 14 গোষ্ঠী উদ্ধার করছে। নিলয়ের মা, তোমাদের বাবা আজ আসবেন না, জরুরি কাজে চিটাগাং যেতে হচ্ছে ওনার, শরীরটাও বেশ কিছুদিন ভালো যাচ্ছে না, বারণ করলাম কিন্তু আমার কথা শুনল না। টিশা, মামুনি, বাবাইকে বোঝাও, এভাবে চললে তো খুব জলদি কিছু একটা। নিলয়, এত কথা বলিস কেন তুই, ফালতু কথা, চুপচাপ খা, বলেই নিলয় খাবার ছেড়েই উঠে পড়ল আর বাড়ির বাহিরে চলে গেল। নীরা, দেখলেন না, না খেয়েই চলে গেল। নিলয়ের মা, ও যায়নি। নীরা, আপনি জানলেন কেমনে, ও তো বেরিয়ে গেল। তিশা, ভাবি, ও আম্মুর কবরে গেছে। নীরা কিছু না বলেও হাত ধুয়ে বাড়ির পিছনে চলে গেল। গিয়ে দেখে নিলয় সত্যি ওর মায়ের কবরের পাশে বসে কাঁদছে। নিলয় নীরাকে দেখেই উঠে হনহন করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নীরা দাঁড়িয়ে থেকে নিলয়ের মায়ের কবরের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই ছেলেটা এমন কেন, নিজের কষ্টের কথা কারো সাথে শেয়ার করতে চায় না, নিজের মধ্যে কষ্ট চেপে রাখতে কে বলছে ওনারে, সব থাকতেও কেন এতিমের মতে থাকেন? না, ভয় পেলে চলবে না, ওনাকে ওনার সব কিছু ফিরিয়ে নিতে হবে, তার চেষ্টাই করতে হবে। সারাটা বিকেল নীরার, তিশা আর মায়ের সাথে গল্প করে কাটালো। সন্ধ্যার পর রুমে এসে নীরা চারদিক ঘুরে দেখতে লাগল। নিলয়ের সব জিনিসপত্র, কাপড় চোপড়, ওর ছোটবেলার ছবি, ওর মায়ের ছবি। নীরা যেন নিলয়ের মায়ায় জড়িয়ে যাচ্ছে। হঠাৎ ওর চোখ পড়ে বিছানার ওপর অনেকগুলো প্যাকেটের ওপর। নীরা প্যাকেটগুলা নিয়ে দেখে সব শাড়ি আর সালোয়ার কামিজ। নীরার মুখে হাসি ফুটে উঠল। নীরা শাওয়ার নিয়ে একটা শাড়ি পরল। ড্রেসিং টেবিলের সামনে আসতেই নীরার পায়ে একটা কাচের টুকরো ঢুকে পড়ল। নীরা ব্যথায় কুকড়ে উঠল। এর মধ্যে নিলয় রুমে ঢুকে নীরা আহ করে ওঠাটা শুনতে পায়। নিলয় দৌড়ে নীরার কাছে যায়। নীরা ইশারায় পা দেখিয়ে দেয়। নিলয় নীরাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। নীরার সামনে হাঁটু গেড়ে বসে নীরার পা কোলে তুলে নিয়ে দেখে একটা কাঁচের টুকরা নীরার পায়ে গেথে গেছে আর রক্ত পড়ছে। নিমিষেই নিলয়ের চোখ লাল হয়ে যায় রাগে। এর মধ্যে তিশা আসে রুমে। নীরার পায়ের অবস্থা দেখে দৌড়ে ওষুধের বক্স এনে দেয়। নিলয় কাঁচের টুকরা বের করে নীরার পায়ে ব্যান্ডেজ করে দেয়। নিলয়, ফরিদা,
ফরিদা, কাজের মেয়ে। জি ভাইজান। নিলয়, এই টাকাগুলো নিয়ে বাসা থেকে বের হয়ে যা। আমি কি কোনো ভুল করছি ভাইজান? আপনি তাড়িয়ে দিলে আমি কোন হানে যামু কন? কাঁদতে শুরু করে। নিলয়, একটা কথা বলবি না, বেরিয়ে যা এখান থেকে। তিশা, ভাইয়া। নিলয়, তুই কোনো কথা বলবি না, তুই এখনও এখানে? নীরা, ফরিদা আপু, আপনি আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি আনবেন প্লিজ? ফরিদা, জি আপা, এক্ষুনি আনতাসি। নিলয়, তুমি আমার কথার অমান্য করছো। নীরা, উনি তো ইচ্ছা করে করেনি তাই না? ফ্লোর পরিষ্কার করার সময় একটু নোংরা থেকেই যেতে পারে, এতে করে ওনাকে তাড়িয়ে দেওয়ার কি আছে? ওনাকে তাড়িয়ে দিলে উনি এখন কই যাবে? নিলয়, আমি এত কিছু জানতে চাই না। ওর জন্য তোমার শরীর থেকে রক্ত পড়ছে, শাস্তি ওকে পেতেই হবে। নীরা, তাই? তাইলে তো আপনাকে আগে পিটানো দরকার, আপনি তো ফ্লোর নোংরা করছেন। ফরিদা, আপা, পানি? নীরা, দিন। আর আপনারা এখন যান। ফরিদা, আপা, আমি? নীরা, আন্টি রান্না করছে, ওখানে গিয়ে সাহায্য করেন, আমি আপনার সাথে পরে কথা বলছি। তিশা আর ফরিদা চলে গেল। নীরা, পানিটা খান। নিলয়, নীরার কথা না শুনে চলে যেতে লাগল। নীরা, আমার কথাটা কি কানে যায়নি? নিলয় রাগের চোটে নীরার হাত থেকে পানির গ্লাসটা কেড়ে নিয়ে ঢকঢক করে পুরা গ্লাস ফাঁকা করে গ্লাসটা নীরার হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নীরা মনে মনে হাসছে নিলয়ের কাণ্ড কারখানা দেখে। নিজে অল টাইম ওকে কষ্ট দিবে, কিন্তু কেউ ভুল করেও কিছু করলেও তাকে আস্ত গিলে খাওয়ার উপক্রম করে। অদ্ভুত ভালোবাসা। এর মধ্যে নিলয় রুমে ঢুকে বাথরুমে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ পরে নিলয় বের হলো। নীরা আর চোখে নিলয়কে দেখছে। নিলয়ের গাল বেয়ে পানি পড়ছে। নীরা যেন প্রায় ক্ষণেই নিলয়কে দেখে ক্রাশ খাচ্ছে। নীরা, এখন শাওয়ার নিলেন যে? নিলয়, কিছু না বলে নীরাকে কোলে নিল। নীরা, কি করছেন? নিলয় নীরার কহা কানে না নিয়ে যেতে শুরু করল। আজ নিলয় নিলয়ের কোলে উঠে লাফালাফি করছে না, বরং নিলয়ের গলাটা 2 হাত দিয়ে জড়িয়ে আছে। নীরা নিলয়ের শরীর থেকে আসা মিষ্টি গন্ধে কোনো এক অনুভূতিতে হারিয়ে যাচ্ছে। নিলয়, নীরু কাকি, এখানে একটু কষ্ট করে শুবা? নীরা, কিছু না বলেই শুয়ে পড়ল। নিলয়, নীরু পাখি, তোমার হাতটা একটু টান করবা? নীরা হাত টান করতেই নিলয় নীরার হাতের ওপর শুয়ে পড়ল। নিলয়, জানো জান পাখি, আমার অনেক দিনের ইচ্ছা তোমার সাথে এভাবে শুয়ে জোছনা দেখব। তোমায় বললে তো তুমি আর নিজের ইচ্ছায় আসতে না, তাই তোমাকে এভাবে নিয়ে আসছি। তোমার জন্য একটা জিনিস আনছি, নিবা? এই নাও। নীরা, চালতার আচার? কই পাইলা? সরি, পাইলেন? নিলয়, নীরু পাখি, তুমি আমায় তুমি করেই ডেকো প্লিজ, আপনি ডাকটা কেমন যেন লাগে। নীরা, নিলয়, আচ্ছা বাদ দাও, তোমার যা ইচ্ছা তাই বলো, তুমি এটা নিবা না? নীরা কিছু না বলে নিলয়ের হাত থেকে আচার নিয়ে খেতে শুরু করল। নিলয়, নীরু পাখি, আমি খুব সরি। নীরা, কিসের জন্য? নিলয়, আজ দুপুরের ঘটনার জন্য। নীরা, নিলয়, নীরু পাখি, জানো এই বিশাল দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। আমায় এত বড় দুনিয়াতে কেউ ভালোবাসে না। মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করল, ভাবছিলাম উনি আমার নিজের ছেলের মতো ভালোবাসবে, কিন্তু না, উনি তো আমাকে সবার কাছ থেকে আলাদা করে দেবার জন্য আসছে। আমার বাবার কাছ থেকে আমাকে আলাদা করে দিচ্ছে। বাবা আমায় আগের মতো ভালোবাসে না, বলতে পারো আমায় ভাবার মতো সময় ওনার নাই। আমি বাসায় থাকলেও কারো কিছু না, আর না থাকলেও কারো কিছু না, তাই আলাদা বাসায় থাকি। তোমার জেদের জন্য আজ আমি এ বাসায়। নীরা, আপনাকে কে বলছে যে আন্টি এ বাসায় আপনাদের আলাদা করার জন্য আসছে? নিলয়, ফুপি বলছে। ফুপি একমাত্র মানুষ যার আমার জন্য একটু সময় আছে। আজ যখন তুমি আমার ফোন ধরছিলে না, তখন আমার খুব ভয় করছিল জানো। ভাবছিলাম তুমিও মায়ের মতো আমায় ছেড়ে চলে গেছো। তুমি আমায় কখনো একা রেখে যেও না নীরু, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক কষ্ট দেই, কি করব বলো? তোমাকে হারানোর ভয়ে আমি এমন করি, তুমি বোঝো না আমায়। নীরা, আচ্ছা আপনি যে কাজ না করে বসে থাকেন, এটাও কি আপনার ফুপি বারণ করছে? নিলয়, ফুপি বলছে। এর মধ্যে একটা মেয়ে নীল বলে দৌড়ে এসে নিলয়কে আঠার মতো জড়িয়ে ধরল। মেয়েটি নিলয়কে আঠার মতো জড়িয়েই আছে। নীরা তো ক্ষেপে বোম। নীরা, কি হচ্ছেটা কি? কে আপনি? ওকে এভাবে জড়িয়ে ধরছেন কেন? মেয়েটি, হু আর ইউ আমাকে এই কোয়েশ্চেন করার? নিলয়, লাগছে আমার, ছাড় তো আগে ভালো বলে বসতে দে। নিলয় মেয়েটিকে ছেড়ে দিল। নীরা আজ নিলয়ের মুখে এত হাসি দেখছে, আগে দেখেনি। এতে নীরার গা আরও জ্বলে ওঠে। নিলয়, তুই এত রাতে এখানে কি করে? কার সাথে আসলি? মেয়েটি, আরে দাঁড়া, আগে তোকে একটু জান ভরে দেখতে দে। আমি একা আসছি, মা ফুপুর বাসায় গেছে, ফুপু অসুস্থ, তাই আমি তোর কাছে চলে এলাম। ভালে করিনি বল?
নিলয়, সেটা আবার বলতে হয়, তোকে খুব মিস করছিলাম। নীরা, বাহ বাহ মিস, তোকে আমি দেখে নিব লুচু ঠেলে, বউ থাকতে অন্য মেয়েকে জড়িয়ে ধরা। নিলয়, আরে নীরা, ও হচ্ছে আমার ফুপির মেয়ে, আর আমার খুব ভালো একটা বন্ধু মুনিরা। আর মুনিরা, ও তোর ভাবি নীরা। মুনিরা, হাই নীরা, নাইস টু মিট ইউ। নীরা, সেম টু। নিলয়, ওই, ও তোর ভাবি, নাম ধরছিস কেন? মুনিরা, আমি ওসব ভাবি টাবি বলতে পারবো না, নীরাই ঠিক আছে। বাদ দে তো, তুই এত রাউন্ডর হলি কি করে তাই বল। মুনিরা আর নিলয় কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল, আর নীরা দুজনকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর হাতের আচার হাতে চটকাচ্ছে। তিশা এসে বেশ বুঝতে পারল নীরার মনের মধ্যে কি চলছে। তিশা নীরার কাছে বসে চুপি চুপি বলতে লাগল, কেউ কি আর চায় নিজের ক্রাশের বউকে ভাবি বলতে? নীরা, মানে কি বলতে চাচ্ছ? তিশা, এই শাকচুন্নিটা তোমার গুন্ডার ঘাড় মোটকানোর জন্য ওঁত পেতে আছে, কিন্তু ভাব মতো পারছে না। নীরা, কি বলতে চাচ্ছ? তিশা, ভাইকে পছন্দ করে, ও ভাইকে বিয়ে করবে বলে সুইসাইডও করতে গেছিল। এরপর ভাই কথা বলা বন্ধ করে দিয়েছিল, পরে ভাইয়ের হাত পা ধরে বন্ধু হবার নাটক করছে। এখানে আসলেই ভাইয়ের পিছে আঠার মতো লেগে থাকে। কখন যে কি করবে এই মেয়ে কে জানে। নীরা, তোমার ভাই যা ইচ্ছা করুক, আমার কি, আমি তো দুদিন পরে চলে যাব, তখন থাকবে এই মুনিরাকে নিয়ে, আর আমার মনে হয় না উনি ওকে ভালোবাসবে। তিশা, কি বলো ভাবি এটা? তাকিয়ে দেখো তোমার গুন্ডাকে কিভাবে জড়িয়ে আছে। ছেলে মানুষের মন কখন কি করে। আর বাদ দাও, তুমি তো চলেই যাবে। নীরা, আমি রুমে যাব, ভালো লাগছে না, চিৎকার করে। নিলয়, এখনই যাবে? আরেকটু থাকি। মুনিরা, নীরা তুমি যাও, নিলয় পরে যাবে। তিশা, হ্যাঁ আপু, আপনারা থাকেন, আমরা চলে যাচ্ছি। নীরা তিশার দিকে বিরক্ত হয়ে তাকালো। তিশা বুঝেও না বোঝার ভান করল। তিশা, ভাবি চলো, ওদের অনেক রাত হবে, তুমি আর আমি খেয়ে শুয়ে পড়ি। নীরা, আমি একা যেতে পারবো না। তিশা, আমি আছি তো, চলো, ধরে নিয়ে যাচ্ছি। নীরা কিছু বলতে যাবে ঠিক তখনই মুনিরা নিলয়ের চুলে হাত দিয়ে নাড়াচাড়া করছিল। নীরা এবার বেশিই ক্ষেপে যায়, রাগের বশে উঠে হনহন করে যাইতে শুরু করল, কিন্তু একটুখানি গিয়েই পায়ের ব্যথায় কুকিয়ে উঠল। নিলয় তাড়াতাড়ি করে নীরাকে ধরতে গেল। নীরা, লাগবে না আপনাকে, আপনি যান আপনার ফ্রেন্ডের কাছে, দেরি হয়ে যাবে। নিলয় তাকিয়ে দেখল নীরার পা দিয়ে আবার রক্ত বের হয়ে গেছে। নিলয়, চুপ, একদম চুপ। নিলয় নীরাকে কোলে নিয়ে রুমের মধ্যে চলে আসলো। তিশা এই কাণ্ড দেখে মনে মনে হাসতে থাকে, আর মুনিরা রাগে ফুলতে থাকে। তিশা, মাই ডিয়ার ভাবি, আমি ঠিক ভালোভাবেই বুঝতে পারছি এই ওষুধের ডোজ ঠিকঠাকভাবে কাজ দিচ্ছে। মুনিরা আপু, চলো আমরা খেয়ে নেই, ওরা পরে খাবে। মুনিরা, কেন পরে খাবে কেন? তুই যা, আমি নিলয়কে নিয়ে আসছি। তিশা, হ্যাঁ যাও 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 মুনিরা আপু, তুমি না গেলে যে ওষুধটা ঠিকঠাক কাজে দেবে না। নিলয় নীরাকে রুমে এনে বিছানায় বসিয়ে দিল, দিয়ে নীরার পা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নীরা, মেয়েটি আপনার বোন? নিলয়, হ্যাঁ, ফুপির মেয়ে। নীরা, আপনাকে অমন করে জড়িয়ে ধরল, আপনি কিছু বললেন না কেন? নিলয়, ও তো অমনই, বাচ্চাদের মতো যখন তখন জড়িয়ে ধরে। নীরা, আপনি খুব মিস করেন না, খুব ভালোবাসেন? নিলয়, হ্যাঁ, ছোট বোনের মতো। নীরা, ছোট বোন হলে কি বিয়ে করার জন্য সুইসাইড করত? নিলয়, কে বলল তোমাকে এসব? এর মধ্যেই মুনিরা এসে নিলয়ের হাত ধরে টানতে থাকে। মুনিরা, চল না নীল, খেয়ে নেই, অনেক ক্ষুধা লাগছে। নীরা, আপনি গিয়ে খেয়ে নিন, ও এখন যাবে না। মুনিরা, কেন, ও যাবে না কেন? নীরা, ও খেয়েছে আর খাবে না, আপনি যান। নিলয় হাঁ করে তাকিয়ে আছে নীরার দিকে। নীরাকে বোঝার চেষ্টা করল, কিন্তু কিছু বুঝতে পারল না। নিলয়, মুনি তুই যা, ফ্রেশ হয়ে খেয়ে নে। নীরা মুনি নাম শুনেই নিলয়ের দিকে তাকিয়ে থাকল। মুনিরা চলে গেল। নিলয়, তুমি এমন করলে কেন? মেয়েটা মন খারাপ করল। নীরা, কেন, মন খারাপ লাগছে? যান, গিয়ে কোলে নিয়ে বসে মুখে তুলে খাইয়ে দিন। নিলয়, এমনভাবে কথা বলছো কেন? তুমি থাকো, আমি আসছি। নীরা, একদম রুম থেকে বেরোবেন না, এখানে চুপচাপ বসেন। নিলয় কিছু বলতে নিয়েও বলল না, সোফায় বসে টিভি দেখতে লাগল। নীরা, খুব শখ না মুনিরার কাছে গা ঘেঁষে বসে খাবার? ঘাড়টা না একদম মোটকে দেব, কিন্তু আমার কেন এত গায়ে লাগছে? ও জাহান্নামে যাক, তাতে আমার কি? একটু পরে মুনিরা এসে নিলয়ের পাশে বসে পড়ল। নীরা আর চোখে ওদের দেখছে। মুনিরা, নীল চল ছাদে যাই, আজ সারা রাত আমরা গল্প করব।
নিলয়: না রে, আমার শরীরটা খুব একটা ভালো না, আমি ঘুমাবো, তুইও যেয়ে খেয়ে নে। মুনিরা: তো চল, আমার রুমে তেল দিয়ে তোর মাথা মালিশ করে দেই, ঘুম ভালো হবে। নীরা এবার জোরে জোরেই বলে উঠল: আমার ক্ষুধা লাগছে, এক্ষুনি আমায় খাবার টেবিলে নিয়ে চলেন। নিলয়: তুমি না বললে খাবে না? নীরা: বলছিলাম, এখন বলছি খাবো, আপনি নিয়ে যাবেন কি না? নিলয় এসে নীরাকে কোলে তুলে নিয়ে যায়। এটা দেখে মুনিরা রেগে যায়। খাবার টেবিলে নিয়ে এসে চেয়ার টেনে বসিয়ে দেয় আর নিজেও একটা চেয়ার টেনে বসে পড়ে। নীরা: আন্টি, আপনার খাওয়া শেষ? নিলয়ের মা: না রে মা, আমি খাবো না আজ, তোমরা খেয়ে নাও, আমি খাবার বেগে দিচ্ছি। নীরা: আন্টি প্লিজ, আপনিও আমাদের সাথে বসেন প্লিজ। নিলয়ের মা: না রে মা, মন চাচ্ছে না। নীরা নিলয়কে উদ্দেশ্য করে: আপনি আন্টিকে খেতে বলছেন না কেন? নিলয়: আমি কি বলবো? নীরা: থাক, আপনার কিছু বলতে হবে না, আমায় রুমে নিয়ে চলেন। নিলয়: আপনি বসেন আমাদের সাথে, খেয়ে নিন। নিলয়ের মায়ের মুখে এক ঝলক হাসি ফুটে উঠল নিলয়ের কথা শুনে। তাড়াতাড়ি করে খেতে বসল। নীরাও খুশি হলো। নিলয় আস্তে আস্তে নীরার কানে কানে বলল: আমায় দিয়ে কি করাতে চাচ্ছ বুঝি না, রুমে চলো, ব্যবস্থা করছি তোমার। নীরা নিলয়ের কথা কানেই নিল না, আরও বলল: এই মাছটা আন্টির প্লেটে তুলে দিন। নিলয় কিছু না বলে নীরার কথা শুনে যায়। খাওয়া শেষ হলে নিলয় নীরাকে কোলে তুলে নিতে চাইল। নীরা: থাক, লাগবে না, আমি যেতে পারবো, আপনি আপনার মুনির কাছে যান, ও আপনার জন্য বসে আছে কত্ত। নিলয় কোলে তুলে নিল। নীরা: কি হচ্ছেটা কি? আপনার মুনি যদি দেখে আপনি আমায় এভাবে টানাটানি করছেন তো বেচারির। নিলয় তক্ষুনি নীরাকে হন হন করে রুমে নিয়ে চলে আসলো। এসে দেখে মুনিরা বসে টিভি দেখছে। নিলয়: মুনি, তুই এখন যা। নীরা: আমিও যাব, তিশার ফাছে। চুপ, মুনি তুই যা। মুনিরা: কেন, এখন কি করবি? তুই আমার সাথে চল। নীরা: হ্যাঁ হ্যাঁ, যান আপনি, ওরে নিয়েই যান, এখানে তো ওনার ঘুম ধরবে না, উনি কত মিস করে আপনাকে বললাম, আপনাকে ওনার অনেক কথা বলার আছে। মুনিরা: সত্যি? নীরা: হ্যাঁ সত্যি তো। নীরার কথা শুনে নিলয়ের রাগ চরমে উঠে যায়। মুনিরাকে হন হন করে রুম থেকে বের করে দিয়ে রুম লক করে দেয়। নিলয় নীরাকে টেনে নিয়ে বিছানায় চেপে ধরল। নীর পাখি, তুমি কি মুনিরার ওপর জেলাস ফিল করছো? নীরা: আমি কেন জেলাস ফিল করতে যাব? নিলয়: আমার কেন জানি মনে হলো তুমি মুনিকে সহ্য করতে পারছো না। নীরা: আপনার সব সময় কত কিছুই তো মনে হয়, জেলাস ফিল করা হয় যাকে খুব ভালোবাসা যায়, আর আপনার উপর আমার কোনো ফিলিংসই নাই, ভালোবাসা তো দূরের কথা। সো প্লিজ এইসব বাজে কথা আমায় বলতে আসবেন না। আপনার মন চাইলে মুনিরা আপুর কাছে যাইতে পারেন। নিলয়: সত্যি তোমার কিছু যাবে আসবে না? নীরা: না। নিলয়: ঠিক আছে, কিছু আসতে হবে না, হাত টান করো, আমি ঘুমাবো। নীরা: পারবো না আমি। নিলয়: কি বললে? আমার কথা না শুনলে কি করব জানো? নীরা নিলয়ের কথা শুনে চুপচাপ হাত টান করে দিল, আর নিলয় নীরার হাতে মাথা রেখে নীলাকে জড়িয়ে শুয়ে পড়ল। নিলয় এভাবে জড়িয়ে ধরাতে নীরার হাত পা কেঁপে উঠতে শুরু করে, বুকের মধ্যে ধুকধুক করতে লাগে। নীরা: কি করছে কি ছেলেটা, বুঝে না এভাবে জড়িয়ে ধরলে আমার। আপনি একটু সরে গিয়ে ঘুমান। নিলয়: কেন, আমার মাথার ভারটা কি খুব বেশি হয়ে গেছে? নীরা: তা নয়। ওহ। মনটা খারাপ করে বালিশে গিয়ে শুয়ে পড়ল। নিলয়কে দেখে নীরার একটু খারাপ লাগলো। নীরা: আচ্ছা, এখানে এসে ঘুমান। নিলয়: থাক, লাগবে না। নীরা: আমি আসতে বলছি। নিলয় এসে নীরার হাতে শুয়ে পড়ল, কিন্তু আগেরবারের মতো জড়িয়ে ধরল না। নীরার ব্যাপারটা মোটেই ভালো লাগলো না, কিন্তু নিলয়কে কিছু বলল না। কখন যে ঘুমিয়ে পড়ল নিজেই জানে না। সকালে নীরার ঘুম ভেঙে দেখল যে নিলয় নীরার বুকের মধ্যে, আর নিলয় ওকে শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে আছে। নীরা নিলয়কে এই প্রথম এত কাছ থেকে দেখছেন। নিলয়কে আজ একদম বাচ্চাদের মতো লাগছে নীরার কাছে। নিলয়ের চুলগুলো সত্যিই খুব সুন্দর। নীরা নিলয়ের চুলে আঙুল দিয়ে নাড়াচাড়া করতে লাগল। তারপর নিলয়ের ঠোঁটে কাটা জায়গায় হাত দিয়ে দেখল। নীরা আজ নিলয়ের মায়ায় জড়িয়ে গেছে। এত কাছে কোনো ছেলে থাকলে সব মেয়েরই একটু কষ্ট হবেই। নীরা হঠাৎই নিলয়ের ঠোঁটে হালকা করে কিস করে, আর নিলয়ের সাথে সাথেই চোখ মেলে তাকায়। নীর পাখি, তুমি কি করলে? নীরা: কই কি করলাম? আপনি আমাকে এভাবে জড়িয়ে আছেন কেন? লজ্জা করে না এভাবে একটা মেয়েকে জড়িয়ে ধরে ঘুমাতে? ভুলে যাবেন না, আমি এখনো আপনাকে স্বামীর অধিকার দেইনি। সো প্লিজ ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। যত্ত সব। নীরা নিলয়কে এত্তগুলো কথা শুনিয়ে বাথরুমে চলে যায়। নিলয়: এটা কি হলো? আমার বিল্লি আমাকেই ম্যাও। ঠিক আছে, আমিও দেখব তুমি আমাকে কিভাবে দূরে সরিয়ে রাখো, সে ব্যবস্থাই করছি।
নীরা ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে যে মুনিরা আর নিলয় বিছানায় বসে গল্প করছে, আর মুনিরা কথায় কথায় নিলয়ের গায়ের ওপর ঢুলে ঢুলে পড়ছে। নীরা, এই মেয়েটা এত অসভ্য কেন? লজ্জা করে না এভাবে পরপুরুষের গায়ে ঢলে পড়তে? বেহায়া নির্লজ্জ মেয়ে কোথাকার। আর ওনাকে দেখো না, কেমন ওর সাথে দাঁত দেখিয়ে গল্প করছে, লুচু ছেলে একটা। গুড মর্নিং মুনিরা আপু। মুনিরা বিরক্ত নিয়ে, সেম হেয়া। নিলয়, কিরে রাতে ঘুম কেমন হলো? নীরা, কেন রে, ওর ঘুম কেমন হলো তুই জেনে কি করবি? মুনিরা, খুব একটা ভালো না রে। নীরা, আমি বুঝি না শাকচুন্নি, তোর ঘুম কেন হয়নি? নিলয়, কেন ঘুম হয়নি? আমার ডাকলে পারতি। নীরাকে শুনিয়ে, নীরা, কেন রে, তোকে কেন ডাকবে? তুই কি ওকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিতিস নাকি, বেয়াদব ছেলে? মুনিরা, তোর কি আর আমার জন্য সময় আছে? নীরা, কেন রে শাকচুন্নি, তোরে টাইম দিতে হবে কেন রে? তুই কোন রানী ভিক্টোরিয়া? নিলয়, আরে বলেই দেখতি। নীরা, শালা লুচু পোলা, রাতে আসিস আমার কোলে শোবার জন্যে, তুলে আছাড় যদি তোরে আমি না দিসি তো আমার নাম নীরা না, হ্যাঁ? নীরা নিলয়ের মুখের উপর টাওয়ালটা ছুঁড়ে ফেলে হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। মুনিরা, দেখলি কেমন বেয়াদব মেয়ে? এত মেয়ে থাকতে তুই একে যে কেন বিয়ে করতে গেলি কে জানে? তোর লাগেনি তো? নিলয়, তুমি যে আমার মায়াজালে আটকে গেছো নীর পাখি, দেখি তুমি কেমন করে এ জাল ছিঁড়ে বেরিয়ে যাও। না রে, লাগেনি, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। মুনিরা, আমি থাকি, তুই যা, একসাথে যাব। নিলয়, ঠিক আছে। এদিকে নীরা হন হন করে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে নখ কামড়াতে শুরু করে। নীরার রাগ হলে এটাই করে। তিশা নীরাকে দেখে বেশ বুঝতে পারে নীরার এ আচরণের কারণটা কি। তিশা মনে মনে ভাবল নীরাকে আরেকটু রাগিয়ে দেওয়া যাক। তিশা, ভাবি গুড মর্নিং। নীরা, মর্নিং। তিশা, ভাই উঠেছে ভাবি? নীরা, ওঠেনি আবার, ওর মুনির সাথে রসিয়ে রসিয়ে গল্প করছে। তিশা, তাই বলো, মুনিরা আপু আসলেই ভাই সকাল সকাল ওঠে, তাছাড়া তো সকালে ডেকেও তোলা যায় না। নীরা, তাই? তিশা, হ্যাঁ তাই তো, দেখো আজ দুজন সারাদিন একসাথে থাকবে, ভাইকে কোথাও যাইতে দিবে না। নীরা, থাকাচ্ছে ওর ভাইকে ওর সাথে। বলেই নীরা হনহন করে রুমে চলে যায়। গিয়ে দেখে মুনিরা এখনও বিছানায় বসে আছে, আর নিলয় ওয়াশরুম থেকে বের হচ্ছে। নীরা দিয়ে ওয়ার্ড্রপ থেকে ব্ল্যাক শার্ট, স্যুট প্যান্টটাই বের করে দিয়ে নিলয়কে রেডি হতে বলল অফিসে যাওয়ার জন্যে। মুনিরা, নীল চল না, আজ কোথাও গিয়ে ঘুরে আসি, আজ কোথায় যাস না? নীরা, না ওর জরুরি কাজ আছে, ওকে অফিসে যেতেই হবে। আপনি এখনও দাঁড়িয়ে আছেন কেন? নিলয়, না বলছিলাম যে। নীরা এমনভাবে নিলয়ের দিকে তাকালো যে নিলয় জামা কাপড় তুলে সুরসুর করে ওয়াশরুমে চলে গেল। নীরা, মুনিরা আপু আপনি এখন যান, ও অফিসে যাবে তো, অফিস থেকে এসে আপনার সাথে গল্প করে। আর শুনুন, এভাবে নক না করে যখন তখন রুমে আসবেন না, এখন নিলয় বিবাহিত, সাধারণ ম্যানার্সটুকু আপনার থাকা উচিত। মুনিরা নীরার কথা শুনে রাগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। তিশা রুমের বাহিরে থেকে সব দেখে। তিশা, বাহ ভাবি বাহ, তুমি তো কামাল করে দিচ্ছ, এইটুকুতেই এমন, তাহলে সামনে না জানি আরও কি কি করবে তুমি? তুমি তোমার রাগকে এমনভাবেই ধরে রাখো, তাহলেই আমার প্ল্যানটা সাকসেস হবে। হি 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 হি, ভাবি ইউ আর দ্য বেস্ট। খাবার টেবিলে সবাই নাস্তা করছে। নিলয়ের মা, মুনিরা মা, তোমার আম্মু কবে আসবে? মুনিরা, আসলে দেখতেই পাবেন, আর আপনার জেনে কি হবে? নিলয়ের মায়ের মন খারাপ হয়ে যায় মুনিরার কথা শুনে। উনি উঠে গেলেন খাবার ছেড়ে। নিলয়ও মুনিরাকে কিছু বলে না, কারণ ও নিজেই এরকম করে। তিশা নীরার দিকে তাকিয়ে থাকে। নীরা, মুনিরা আপু একটা কথা বলি, রাগ করবেন না তো? বড়দের সাথে কি করে কথা বলতে হয় আপনি কি সেই শিক্ষা পাননি? হাউ ডে ইউ, আমাকে এই কথা বলার সাহস কই পাও? যে যেমন তার সাথে তেমন করেই কথা বলতে হয়। নিলয়, নীরা তুমি কি বলছো? নীরা, যে আপনার মায়ের সাথে এমন ব্যবহার করে আপনি তার হয়ে আমাকে ধমকাচ্ছেন? নিলয়, ও তো ভুল কিছু কিছু বলেনি, ওনার আমাদের পরিবার সম্পর্কে এত কথা জানতে হবে কেন? নীরা নিলয়ের সাথে কোনো কথা বলে না, তিশার হাত ধরে উঠে চলে আসে। মুনিরা, কোন মেয়েকে বিয়ে করছিস তুই যে তোকে সম্মান করে না? আমি আর এক মুহূর্ত ও এ বাড়িতে থাকব না।
নিলয়, তুই রাগ করিস না, আমি অফিস থেকে এসে নীরাকে বোঝাবো, তুই ফুপিকে কিছু বলিস না, আমি এসে সব দেখছি। নিলয় অফিস চলে যায় আর মুনিরা ওর মাকে ফোনে জানিয়ে দেয়। এদিকে নিলয়ের মা নিলয়ের কথা শুনে খুবই কষ্ট পায়। ও যাই বলুক, কিন্তু বাহিরের লোকের সামনে এই কথা নিলয় বলাতে উনি খুবই কষ্ট পায়। এদিকে তিশা রুমে গিয়ে কান্না করতে থাকে। নীরা, এই মেয়ে কাঁদছ কেন? একদম কাঁদবে না, আমি এখনো আছি তো, তোমার ভাইকে তোমাদের কাছে ফিরিয়ে দেব আমি, আমার ওপর বিশ্বাস রাখো। তিশা, আমার একদম সহ্য হয় না মামুনির সাথে কেউ এমন ব্যবহার করলে, কিন্তু আমার তো করার কিছুই নাই। নীরা, টেনশন করো না, আমি আছি, এখন চলো তো কোথাও গিয়ে ঘুরে আসি, চলো আমার কলেজে যাই, যাও রেডি হয়ে নাও। নীরা আর তিশা রেডি হয়ে বেরিয়ে যায়, আর মুনিরা নিলয়কে ফোন দিয়ে বলে যে নীরা খুব সেজেগুজে বাহিরে গেছে। নিলয় তো শুনেই অফিস থেকে বেরিয়ে পড়ে। নীরা আজ নীল রঙের সালোয়ার পরেছে, নীল রঙের চুড়ি, কালো টিপ আর হালকা লিপস্টিক। তিশা, ভাবি তোমাকে যা লাগছে না, আমি নিজেই প্রেমে পড়ছি, আর ছেলেগুলারই বা কি দোষ বলো, এভাবে তাকিয়ে না থেকে যাবে কোথায়? নীরা, তোমার ভাই থাকলে সবগুলার ঘাড় মটকে দিত, দেখো দেখো আমার জন্য কত ছেলে লাইন দেবার জন্য দাঁড়িয়ে আছে, আর আমি কার ঘাড়ে ঝুললাম ওই গুন্ডাটার গলায়। তিশা, তাই নাকি? আমার ভাই কি ফেলনা নাকি? তুড়ি মারলেই মেয়ের লাইন লেগে যাবে, উদাহরণস্বরূপ মুনিরা আপু। নীরা, তুমি থামবে নাকি বাসায় চলে যাব? তিশা, আরে না না না, চলো চলো, কিন্তু যাই বলো ভাবি, মুনিরা আপু ভাইকে খুবই ভালোবাসে মনে হয়, তুমি চলে গেলে ও ভাইকে খুব যত্নেই রাখবে। নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই একটা ছেলে নীরার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর এক গুচ্ছ লাল গোলাপ এগিয়ে দিয়ে প্রপোজ করে বসে। নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই ছেলেটার পিছে নিলয় এসে দাঁড়ায়। নিলয়কে দেখে নীরা আর তিশা দুজনেই ভয় পেয়ে যায়। নীরা ভালোভাবেই বুঝতে পারে ছেলেটির কপালে দুঃখ আছে। নীরা তাই পরিবেশ বাঁচাতে চেষ্টা করল। নীরা, আরে ভাইয়া কি করছেন কি? উঠেন, আমি বিবাহিত ভাই, আর এইটা আমার ননদ। তিশা, হ্যাঁ ভাইয়া, এটা আমার ভাবি, আপনি যান না এখান থেকে। ছেলেটি নীরার কথা শুনে আফসোস করে বলে। চলে যেতে গিয়ে আবার ফিরে এসে নীরাকে ফুলগুলো নিতে সেই রকম জোড়াজোড়ি করতে লাগলো। নীরা কিছু না ভেবেই ফুলগুলো হাতে নিল, আর নিলয় নীরার গালে আচমকাই এসে ঠ্যাস করে থাপ্পড় মেরে হন হন করে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। তিশা, হায় আল্লাহ, ভাবি তো আজ শেষ, কে বাঁচাবে আজ ভাবিকে? কেন যে কলেজে আসতে গেলাম কে জানে, আর কেন যে ভাবি ফুলগুলো হাতে নিতে গেল কে জানে, এখন কি হবে? নীরা, আমার ভাব দেখানো হচ্ছে, আমি যা ইচ্ছা করি তোর কি রে? আমি কি তোর মতো কাউকে জড়িয়ে ধরছি? হ্যাঁ বেটা খচ্চর, আমার গালটা কি সরকারি পেয়েছে যে যখন তখন মারবে? কিন্তু যেভাবে আছে মনে হচ্ছে আমার কপালে দুঃখই আছে। আল্লাহ বাঁচাও আমায়। নিলয় গাড়ি থামিয়েই নীরাকে নামিয়ে টেনে রুমের দিকে নিয়ে যেতে শুরু করে। মুনিরা নীরাকে ওভাবে টানতে দেখেই নিলয়ের সামনে এসে দাঁড়ায়। মুনিরা, নীল, তুই ওভাবে ওকে টানছিস কেন? ওর হাত ছাড়। নিলয়, এখন আমার সামনে থেকে সর প্লিজ, আমার মাথা গরম আছে। মুনিরা, মাথার কি দোষ বল? যে মেয়েকে বিয়ে করছিস মাথা তো গরম থাকবেই, তুই আমার সাথে চল, তোর মন ভালো করে দিব। নীরা, হ্যাঁ হ্যাঁ মুনিরা আপু, ওকে আপনার সাথে নিয়ে যান, আমার অনেক কাজ আছে, আমি বরং যাই। কিন্তু নিলয় হাত ছাড়ে না, আরও শক্ত করে হাত ধরে রাখে। তিশা, ছাড় না হাই, ভুল হয়ে গেছে, তোকে না বলে আর কোথাও যাব না আমরা। নীরা, কেন যাব না? 100 বার যাব, 1000 বার যাব, উনি বলার কে? আর আমাদের তো কোনো ভুল হয়নি, এত সুন্দরী মেয়ে, আমি ছেলেরা তো প্রপোজ করতেই পারে, আমি কি আর কারো কোলে গিয়ে বসেছি নাকি যে ভুল হবে? নিলয় এবার নীরাকে সবার সামনে কোলে তুলে নিয়ে রুমে দাঁড় করিয়ে রুম লক করে দেয়। নীরা সাহস নিয়েই বলল, আচ্ছা আমি কি কারো সাথে ডেটে গেছি নাকি কারো সাথে? নিলয়, তোমার সাহস কি করে হয় এসব কথা বলার? কার হুকুম নিয়ে তুমি সেজে বের হইছ? নীরা, আমার লাইফ, আমি যা ইচ্ছা করতে পারি, আপনার কি? নিলয় ওর স্যুট আর টাইটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে, তারপর শার্টের হাতের বোতাম খুলে জোড়াতে শুরু করে। নীরা দেখে আর একটা কথাও বলে না। নিলয়, কি বলছিলে জানো? নীরা, আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? নিলয়, তুমি এভাবে পিছাচ্ছ কেন? প্রশ্নের উত্তর নিবা না? নীরা, না না, আমার কোনো প্রশ্নের উত্তর লাগবে না। নীরা পিছাতে পিছাতে দেওয়ালের সাথে ঠেকে যায়।
নিলয় নীরার মুখের কাছে চলে যায়, খুব কাছে। নীরার মুখের ওপর নিলয়ের নিঃশ্বাস গিয়ে পড়ছে। নিলয়, তোমাকে না বারণ করছিলাম লিপস্টিক দিবা না? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ঘোর লাগা কণ্ঠে। নীরা, আমি তো। নীরার কথা শেষ করতে পারে না, তার আগেই নিলয় নীরার ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দিবে। সেই সময়েই মুনিরা দরজা জোরে জোরে ধাক্কাতে শুরু করে। নিলয়ের ঘোরটা কেটে যায়। নীরা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয়, আর মুনিরা নীরার দিকে তাকিয়েই নিলয়ের হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যায়। নীরা নিলয়ের যাবার দিকে তাকিয়ে থাকে। নিলয়, কি হয়েছে? এভাবে টানছিস কেন? মুনিরা, তুই আগের মতো নাই, অনেক পাল্টে গেছিস, আমাকে আর আগের মতো ভালোবাসিস না। নিলয়, কে বলল তোকে এসব কথা? আমি এখনও আগের মতোই আছি, তুই বুঝতে ভুল করছিস পাগলি। মুনিরা, মোটেই না, তুই আমায় আগের মতো কেয়ার করিস না, সময়ও দিস না, সব সময় নীরার সাথেই থাকিস। জানিস নীরা আমায় কি বলছে? নিলয়, কি বলছে? মুনিরা, আমায় সব সময় তোর ঘরে যাইতে বারণ করছে, তোর থেকে দূরে থাকতে বলছে, আর যত তাড়াতাড়ি এ বাসা থেকে চলে যেতে বলছে। ন্যাক্কা কান্না করে। নিলয়, সত্যি ও এসব বলছে? মুনিরা, নয়তো আমি কি মিথ্যে বলছি? আমি কালকেই এ বাসা থেকে চলে যাব, এভাবে আর অপমানিত হতে পারবো না। নিলয়, কাঁদিস না, চল আমার সাথে। মুনিরা, কোথায়? নিলয়, নীরা। নীরা, কি? নিলয়, মুনিরার কাছ থেকে মাফ চাও। কেন? নিলয়, তুমি ওর সাথে মিসবিহেভ করছো তাই। নীরা, আমি কোনো মিসবিহেভ করি না। মুনিরা, থাক না নীল, আমি কাল চলে যাব। নিলয়, তুই কেন যাবি? নীরা, ওর কাছে মাফ চা। তুমি ওকে আজ রুমে যেসব কথা বলছো সেসব কথা তোমার বলা উচিত হয়নি, তুমি ওর কাছে সরি বলো। নীরা, কেন সরি বলবো? আপনার মুনিরার বোঝা উচিত যে আপনি এখন বিবাহিত, আমি থাকি সেই রুমে, যখন তখন নক না করে রুমে ঢোকাটা উচিত না। নিলয়, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি সরি বলো ব্যাস। নীরা, সরি মুনিরা আপি, আমার ভুল হয়ে গেছে, আমি আমার লিমিটটা ক্রস করে ফেলছি। আসলে আমার তো এখানে কোনো জিনিস বা কারো ওপর অধিকার নাই। নিলয়, আপনার আর ওর রুমটাও আপনার, আপনি যখন তখন ওর রুমে আসতে পারেন। ভুলবশত আপনাকে অনেক কথা বলছি, আমাকে মাফ করে দেবেন। সবাই নীরার দিকে তাকিয়ে আছে। নীরার কথা শুনে সবাই চুপ হয়ে গেল, এমনকি নিলয়ও। বলেই নীরা নীরবে ওখান থেকে চলে আসলো। তিশা, ভাই, কাজটা তুই মোটেই ভালো করলি না, ভাবি অনেক কষ্ট পেয়েছে। মুনিরা, আমার জন্য তোদের মধ্যে ঝগড়া হোক আমি চাই না নীল, আমি কাল চলে যাব। নিলয়, মুনি, বারবার এক কথা বলিস না, সরি বলল তো ও তোকে, তারপরও কেন এই কথা বলছিস? যা রুমে যা। নিলয়ের ফোন আসলো অফিস থেকে, আর নিলয় বেরিয়ে গেল। নীরার রুমে এসে ইচ্ছা মতো কান্না করতে থাকে। তিশা, ভাবি কেঁদো না, শাকচুন্নিটা তোমার গুন্ডাকে নিজের বশে করে নিচ্ছে, এখনও সময় আসে, নিজের জিনিস নিজের করে নাও, নয়তো কেউ নিয়ে চলে যাবে। চলো, মামুনি ডাকছে। নীরা, তুমি যাও, আমি আসছি। নীরা চোখে মুখে পানির ছিটা দিয়ে এসে নিলয়ের মায়ের রুমে যায়। নীরা, মামুনি আসবো? নিলয়ের মা, আয় মা, আমি খুব খুশি তুই আমাকে মামুনি বলছিস। নীরা, না আসলে। নিলয়ের মা, থাক, কিছু বলতে হবে না, তোর সাথে কিছু কথা আছে, আয় বস। নীরা গিয়ে সোফায় বসে পড়ে। তিশাও এসে বসে। নিলয়ের মা, আজকে নিলয় যেটা করলো এতে নিলয়ের কোনো দোষ নাই মা, সব মুনিরার সাজানো চক্রান্ত, মিষ্টি কথায় নিলয়কে দিয়ে এসব করাচ্ছে। আজ তোকে কিছু কথা বলি, মুনিরার মা মানে তোদের ফুপি আমার সাথে ঠিক এমনই করে নিলয়কে আমার কাছ থেকে দূরে সরিয়েছে। আজ মুনিরা আবার এমন করে নীরাকে নিলয়ের কাছ থেকে সরাবে। নীরা, এমনটা করে ওদের লাভ কি? নিলয়ের মা, বললে তোরা বিশ্বাস করবি না, তোদের ফুপি নিলয়কে তার হাতে রাখছে। আমাদের কিছু সম্পত্তি বাদে প্রায় সব সম্পত্তি নিলয়ের নামে আছে, আর মুনিরার মায়ের ইচ্ছে মুনিরার সাথে বিয়ে দিয়ে নিলয়ের বাবার সব সম্পত্তি নিজের নামে করে নেবে। আমি ওনার প্ল্যানটা জানতাম, তাই আমার কাছ থেকে নিলয়কে দূরে সরিয়ে দিছে। নিলয় তো ওর ফুপির কথায় ওঠে আর বসে। তোরা জানিস তোদের ফুপি যে কেমন তা তোদের বাবাও জানে। আঙ্কেল, জানেন তো কিছু বলে না কেন? নিলয়ের মা, ও প্রতিবাদ করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি, বরং নিলয় ওর বাবার কাছ থেকে দূরে সরে গেছে। প্রতিবাদ করলে নিজের ছেলে হারাতে হবে, তাই কিচ্ছু বলে না। মা, তুই পারিস আমার সংসারটা বাঁচাতে? ও তোর কথা শোনে, কিছু একটা কর। নীরা কিছু না বলে বাগানে চলে আসে। বাগানের দোলনায় বসে দুলতে দুলতে অনেক ভাবে।
এদিকে নিলয়ের আসতে রাত ৮টা বেজে যায়। এসে রুমে নীরাকে না দেখে মনে মনে ভাবে যে হয়তো তিশার কাছে আছে। ফ্রেশ হয়ে এসে অনেকক্ষণ বসে থাকার পরও নীরা আসে না। নিলয়ের চিন্তা বেড়ে যায়। ও উঠে রুম থেকে বেরোতে থাকে, তখন মুনিরা এসে নিলয়ের সাথে গল্প করবে বলে নিলয়ের হাত টেনে ধরে। নিলয়, আহ মুনিরা, সব সময় ভালো লাগে না, সর, আমার কাজ আছে, বলেই চলে আসে তিশার রুমে। তিশা, ভাই, ভাবি কই, কি করছে? দুপুরে তো খায় নাই, আমার পড়া ছিল তাই বিকাল থেকে যাইতে পারি নাই। নিলয়, মানে কি বলিস? ও এখানে নাই, রুমে নাই, গেল কই? আমি কখন থেকে বসে আছি ওর জন্য। তিশা, বলিস কি তুই? খুশি তো? মুনিরা আপু জানে তো? যা, তুই মুনিরা আপুর কাছে যা, ভাবি যেখানে যায় যাক, তোর চিন্তা করতে হবে না, বলেই তিশা মামুনি বলে দৌড়ে ওর মায়ের কাছে আসে। তিশা, মামুনি, ভাবিকে দেখছো? নিলয়ের মা, না তো, কেন, কি হয়েছে? তিশা, ভাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিলয়ের মা, হায় আল্লাহ, কি বলিস? পুরা বাড়িতে খুঁজেছিস? কই গেল মেয়েটা? তিশা, যাবে না, ঠিক করেছে, তোমার ছেলের কাছে কেউ থাকতে পারবে না। এর মধ্যে নিলয়ের বাবাও আসে। সব কথা শুনে উনিও নীরাকে খুঁজতে বের হয়। রাত 11টা। নিলয় আর ওর বাবা চারদিক খুঁজে বাড়িতে এসে ইচ্ছা মতো সবাইকে বকছে। এর মধ্যে নিলয়ের ফোনে কেউ ফোন দিয়ে রোড অ্যাক্সিডেন্টের কথা বলে, আর একটা মেয়ে নাকি মারা গেছে। মেয়েটার গায়ে নাকি নীল রঙের সালোয়ার ছিল। সেটা শুনে নিলয় ফ্লোরে ধপ করে বসে যায়। নীরা বলে চিৎকার করে ওঠে। নিলয় ফ্লোরে ধপ করে বসে নীরা বলে চিৎকার করে ওঠে। নিলয়ের মা, কি হলো বাবা, এমন করছিস কেন? তিশা, ভাইয়া, ভাবি কই, কি হয়েছে ভাবির? মুনিরা, নীল, তুই এমন করছিস কেন? যে নিজের ইচ্ছায় চলে গেছে তাকে খোঁজার কোনো মানেই হয় না। নিলয়ের বাবা, আহ মুনিরা, এখন এসব কথা বলার সময় না, তুমি চুপ করে থাকো। মুনিরা, আমি কেন চুপ করব? নিলয়ের বাবা, আরে রাস্কেল, কিছু বলছিস না কেন? নিলয়ের মা, কি হয়েছে বাবা, আমায় বল। নিলয় ওর মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। নিলয়, মামুনি, মামুনি, আমার নীরার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার নীরা আর নাই। নিলয়ের মা, কী সব বলছিস? শান্ত হ বাবা, শান্ত হ, বৌমার কিচ্ছু হয়নি। নিলয়, আমার জন্য আজ এমন হলো, আমি এখন কি করব? নিলয়ের বাবা, ইডিয়েটের মতো বসে আছিস কেন? চল, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে চল, জলদি। সবাই বেরোচ্ছে, ঠিক তখনই নীরা ঢুলতে ঢুলতে আর চোখ ডলতে ডলতে বাসায় ঢুকে আর সবাইকে কোথাও যাইতে দেখে, নীরা, কি হয়েছে? আপনারা সবাই কোথায় যাচ্ছেন? কারো কি কিছু হয়েছে? সবাই নীরাকে দেখে থমকে গেল। নিলয় নীরাকে দেখে সবার সামনে জড়িয়ে ধরল। 2 মিনিট পর নিলয় নীরাকে ধাক্কা দিয়ে একটু দূরে সরিয়ে দিল। নিলয়, কই গেছিলা তুমি? নীরা, আমি তো কোথাও যাই নাই, বাগানেই ছিলাম, দোলনায় বসেছিলাম, কখন যে ঘুমিয়ে পড়ছিলাম বুঝতে পারি নাই। নীরার কথা শুনেই নিলয় নীরার গালে কুশে একটা থাপ্পড় মারে। নীরার টাল সামলাতে না পেরে ধূপ করে পড়ে যায়। নিলয়ের মা নীরাকে কোলে জড়িয়ে ধরে। নিলয়, এতটা আনরেসপন্সিভ কেন তুমি? তুমি জানো আমাদের ওপর দিয়ে কি যাচ্ছে? টেনশনে আমাদের জান চলে যাচ্ছে, আর তুমি এসে জিজ্ঞেস করছো কার কি হয়েছে? ইউ ইডিয়েট গার্ল, থাপ্পড়ায় তোমার দাঁত ফেলে দিবে। মুনিরা, দে না দে, আর 2টো থাপ্পড় দে, বাড়ির সব মানুষকে বিরক্ত করা অভ্যাস হয়ে গেছে ওর, ইচ্ছে করছে আমিও, বলে মুনিরা নীরাকে থাপ্পড় মারার জন্য হাত নিয়ে এগিয়ে যায়। নিলয় তখন উল্টো মুনিরার গালে থাপ্পড় মারে। নিলয়, তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত তুলতে? আশিসও আমার বউ, আমি ওকে মারি কাটি সেটা আমার ব্যাপার, তুই এ সাহস কই পাস? মুনিরা, তুই আমাকে মারতে পারলি নীল? ন্যাকা কান্না করে। তিশা, সাহসটা তুই দিছিস ভাই। নিলয়, হ্যাঁ পারলাম, নীরা আমার জান, ওর সাথে যা করার আমি করব, কেউ ওর দিকে চোখ তুলে চাইলেও তাকে মেরে মাটিকে পুঁতে দিব। আমার গেস্ট, তুই গেস্টের মতো থাক। মুনিরা কান্না করতে করতে ওখান থেকে চলে গেল। নিলয়ের মা, কাজটা ঠিক করলি, তোর ফুপু জানলে কি হবে? নিলয়, জানলে জানবে, আমি কাউকে ভয় পাই না, আমার নীরার কাছে যে আসবে তার এমনই হবে, সে যেই কার না হোক। নিলয়ের বাবা, থাক, অনেক হয়েছে, নীরা মা, এরকম কাজ আর কখনো করো না, জানো তোমার জন্য আমাদের কত টেনশন হচ্ছিল। নীরা, আচ্ছা আঙ্কেল। নিলয়, আঙ্কেল কি? হ্যাঁ আঙ্কেল কি? শ্বশুর উনি, তোমার বাবা, বলতে পারছো না? নিলয়ের ধমকে নীরা নিলয়ের মাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। নীরা, ঠিক আছে বাবা। নিলয়ের বাবা, তোরা আমাকে পাগল করে ছাড়বি, আমি ফ্রেশ হতে গেলাম। তিশা, ভাবি, ও চলো ফ্রেশ হবে। নিলয়,
চলো রুমে চলো। নীরা, না আমি যাব না, আপনি আমাকে মারবেন। নিলয়ের মা, বাবা ওকে আর কিছু বলিস না, এমনিতেই অনেক বকছিস। নিলয়, তুমি যাবে নাকি আর দুটো দিব? নীরা, আমি যাব না, আমি খাবো, মানে ভাত খাবো, ক্ষুধা লাগছে, মামুনি আমাকে খেতে দাও না। নিলয়, আমি তোমাকে রুমে যেতে বলছি, যাবে কি না? নীরা, নিলয় নীরার হাত ধরে রুমে নিয়ে এলো। রুমে এসেই নীরাকে ছেড়ে দিয়ে নীরার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। নীরা, আরে কি হয়েছে, এমন করছেন কেন? এমা, আপনি কাঁদছেন কেন? আমি কি মরে গেছি? নিলয় নীরাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিলয়, এরকম কথা আর মুখেও আনবা না, সাহস কি করে হয়? হ্যাঁ, এরকম কথা আমার সামনে বলছো? আমি মরে যাব, তোমার কিছু হলে আল্লাহ আমার আয়ু নিয়ে তোমায় বাঁচিয়ে রাখুক। জানো, ওই মানিক্কা যখন বলল তোমার মতো নীল রঙের সালোয়ার পরা কোনো মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছিল। আমি ভাবছিলাম তুমি ও মায়ের মতো আমায় একা করে চলে গেছো। আমায় কখনো একা রেখে যেও না, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। নীরা, আমার লাগছে তো। নিলয়, সরি জান, আমি বুঝতে পারিনি। নীরা, না ঠিক আছে। নিলয় যখন নীরাকে ছেড়ে দেয়, তখনই হঠাৎ নিলয় নীরাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই মুনিরা রুমে নীল বলে রুমে ঢুকে পড়ে। নীরা তাড়াতাড়ি নিলয়কে ছাড়তে গেলে নিলয় আরও শক্ত করে জড়িয়ে ধরে। নীরা, কি হচ্ছে আপনার? মুনিরা এখানে তো। নিলয় নীরার কথা শুনে নিলয় কোমর জড়িয়ে বুকের সাথে চেপটে ধরে। তারপর নীরার কানে কানে ফিসফিসিয়ে বলে, আমার বুকে শুধু নীরা আছে, অন্য কোনো নারী নয়। মুনিরা রুমে ঢোকার আগে তো নক করে ঢোকা উচিত ছিল। মুনিরা, সরি, আমি আসলে বুঝতে পারিনি, তখনকার ব্যবহারের জন্য আমি তোদের কাছে মাফ চাইতে আসলাম। নীরা এবার জোর করেই নিলয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। নীরা, আরে না না মুনিরা আপু, আমি কিছু মনে করিনি, আপনি তো আমার বড় বোনের মতো, আসুন না, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? মুনিরা, না থাক, দরকার নেই আর ভেতরে যাওয়ার, আমি কাল চলে যাচ্ছি নীল। নীরা, কেন আপু, আপনি বাসায় যাবেন কেন? আজ যা হয়েছে আমি তার জন্য আপনার কাছে মাফ চাইছি। নিলয়, আহ নীরু, কি হচ্ছেটা কি? তুমি কেন ওর কাছে মাফ চাইছো? ওর যদি এখানে থাকতে ভালো না লাগে তো ওকে জোর করে রাখার কোনো দরকার হয় না। মুনিরা, আমার ভুল হয়ে গেছে নীল, আমায় মাফ করে দে, এমনটা আর কোনোদিনও হবে না। নিলয়, আর হয় না মুনিরা, তুই তো লিমিট ক্রস করছিস, এ ভুলের মাফ হয় না। মুনিরা, তুই না আমায় ভালোবাসিস, তো আমার একটা ভুল মাফ করতে পারবি না? নীরা, আপনি একটু বেশি বেশি করছেন আপু, বলছে তো ওনার ভুল হয়ে গেছে, প্লিজ সব ভুলে যান, প্লিজ প্লিজ প্লিজ। নিলয়, ঠিক আছে, আজ তোমার জন্য ওকে মাফ করলাম, কিন্তু এ ভুল যেন আর না হয়। তিশা, আপু, ভাইয়া, ভাবি, চলো খাবে, মামুনি বসে আছে। নীরা, আমার না খুব ক্ষুধা লাগছে, চলেন না সবাই একসাথে খেয়ে নি। নিলয়, তোরা যা, আমি আর নীরা আসছি। মুনিরা, ঠিক আছে। তুমি ভাবতেও পারবে না নীরা, আজ তুমি আমায় আটকে নিজের কি ক্ষতিটা ডেকে নিলে। আজকের সবটার শাস্তি তোমায় পেতে হবে। তিলে তিলে ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েও নিজের করে না পাওয়ার যে যন্ত্রণা এবার তুমি পাবে। তিশা, কি গো মুনিরা আপু, কি ভাবছো এত? চলো। মুনিরা, হ্যাঁ চলো। নিলয়, যান, চেঞ্জ করে আসো, আমিও চেঞ্জ করে নিই। নীরা চুপচাপ ওয়াশরুমে চলে যায়, গিয়ে মুনিরার 14 গোষ্ঠীর উদ্ধার করছে। নীরা, ওই শাকচুন্নি, তুই কি বললি? তুই না আমাকে ভালোবাসিস? ওই রাক্ষসী, তুই জানিস না ওর বউ মানে আমি এখনো জলজল জন্ত বেঁচে আছি? কোন সাহসে তুই ওকে ভালোবাসার কথা বলিস? ও শুধু আমাকে ভালোবাসে, শুধু আমাকে, বুঝলি রাক্ষসী? ওর দিকে তাকালেও না তোর চেক তুলে নিব, বুঝলি মুনিরা, পেতনি। নিলয়, কি গনির পাখি, তোমার হলো? নীরা, আসছি। নীরা নিলয় খাবার টেবিলে এসে দেখে তিশার পাশে একটা চেয়ার ফাঁকা আর মুনিরার পাশে একটা চেয়ার ফাঁকা। নিলয় মুনিরার পাশের চেয়ারে বসতে ঠিক তখনই নীরা নিলয়ের পায়ে জোরে পা তুলে দেয়। নিলয়, আহ নীরা, কি করলা তুমি? নীরা ইশারায় তিশাকে মুনিরার পাশে এসে বসতে বলে, কিন্তু তিশা ওঠে না, ও নীরার কথা না বোঝার ভান করে চুপচাপ বসে থাকে। তিশা, আমি ঠিক বুঝছি ভাবি, তুমি ভাইকে মুনিরার পাশে বসতে দিবা না, কিন্তু আমি সেইটা হতে দিব না। আমি চাই তুমি নিজের অধিকার নিজেই আদায় করে নাও। এভাবে আর কত দূরে সরে থাকো দেখি তো আমি। নিলয়কে মুনিরা হাত ধরে পাশে বসিয়ে নেয়। নীরা এটা দেখে রেগে যায়। নীরা, এই গাছ পেতনি, তুই আবার আমার বরের হাত ধরছিস? তোর লজ্জা শরম নাই একটু? একটু আগেই না এর হাতে ঠাস করে একটা খাইলি। হায় আল্লাহ, মেয়ে মানুষ এত বেহায়া কেমনে? আমারটাই দেখো না, নাচতে নাচতে গিয়ে ওর পাশে বসলি, দেখে নিব তোকে। নিলয়, কিরে মা, বস,
দাঁড়িয়ে আছিস কেন? বসতেছি বাবা। নীরা গিয়ে তিশার পাশে বসে পড়ে। নীরা, খচ্চর ভাইয়ের খচ্চর বোন, ইচ্ছে করছে তিনটার এই গাছের মগডালে বেঁধে রাখি। তিশা, ভাবি তুমি খাচ্ছ না কেন? কি ভাবছো এত? নীরা তিশার কথা শুনে মুঠো ভর্তি ভাত নিয়ে তিশার মুখে জোর করে ঢুকিয়ে দিল। চুপচাপ খাও, কথা বলা যাবে না। তিশা, নীরা, চুপ। নিলয়, তুমি ওর সাথে অমন করছো কেন? নীরা, আপনি চুপ করে খান, কেন কথা বলবেন না? নিলয়, আমার কা করলাম? মুনিরা নিলয়ের হাত ধরল। আমায় মাফ করে দাও না নীল। নিলয়, তুই আমায় তুমি করে বলছিস কেন? নীরা, বল বল শাকচুন্নি, তুমি কেন কোলে গিয়ে বসো না কুত্তনি একটা। মুনিরা, এমনি বলতে ইচ্ছা করল। তিশা, ভাবি পানি খাইয়ে দাও। নীরা, নিজের হাত নাই? তিশা, নিজের হাতে এত সুন্দর করে ভাত খাইয়ে দিলে আর পানি খাইয়ে দিবে না? নীরা তিশাকে পানি খাইয়ে দিল, আর চোখে নিলয়কে দেখছে কেমন করে মুনিরার সাথে হেসে হেসে কথা বলছে। মুনিরা, সত্যি বল, আমার উপর রাগ করিসনি তো? নিলয়, না। নীরা, বাদর বেটা তুই রে, গিরগিটির মতো রং পাল্টাচ্ছিস। কিছু বলি না তাই পাট নিয়ে যাচ্ছিস। যখন ধরব না বালি দিয়ে চেপে ধরব, ব্রহ্মদৈত্য একটা। মুনিরা, তো চল ছাদে যাই। নীরা এবং তিশাকে ঝাড়ি দিয়ে ওঠে। এর তো সময় লাগে কারো খাইতে? খাইতে বসছো নাকি টকশো করতে বসেছ? যত্ত সব। বলেই নীরা উঠে চলে এলো। তিশা, যা বাবা, আমি আবার কি করলাম? আমায় কেন বকল? নিলয়, হা হা হা, নীর পাখি, কেন মনের কথাটা বলো না? তুমি যে আমায় ভালোবাসো, তুমি কি তা জানো? দেখি আর কতদিন চুপ করে থাকতে পারো। তোরে কিছু বলে নাই, তুই যা ঘুমিয়ে পড়। মুনিরা, তুইও যা। মুনিরা, আমার রুমের লাইটটা জ্বলছে না, একটু দেখ না। ঠিক আছে চল। নিলয়, নীরা রুমে এসে নিলয়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু নিলয় না আসে। নিলয়কে খুঁজতে বেরোয়। কোথাও নিলয়কে না দেখে মুনিরার রুমে যায়, গিয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে, আর মুনিরা ওর হাত ধরে কিছু বলছে। নীরার রাগ বেড়ে যায়। রুমের মধ্যে গিয়ে নিলয়ের হাত ধরে টানতে টানতে নিজের রুমে গিয়ে বিছানায় বসিয়ে দেয়। নিলয় কিছু বলতে যাবে। নীরা, একটা কথা নয়, এক্ষুনি যদি আপনি না ঘুমান তো আমার থেকে খারাপ কেউ হবে না। নীরার ঝাড়ি খেয়ে নিলয় চুপচাপ শুয়ে পড়ে। নিলয়, নীর পাখি, তুমি ঘুমাবে না? নীরা, আমার কথা কারো ভাবতে হবে না, একটা কথা না বলে চুপচাপ ঘুমান, একটা শব্দও যেন না হয়। নিলয় নীরাকে টেনে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে। নিলয়, চুপচাপ থাকতে হলে যে আমার নীর পাখিটাকে আমার কোলে থাকতে হবে। নীরা, ছাড়েন আমায়, একদম আমার কাছে আসবেন না। যার কাছে ছিলেন তার কাছে যান, আমার কাছে কেন আসছেন? হ্যাঁ। নিলয়, ঠিক আছে তাহলে ওর কাছেই যাই। উঠতে উঠতে, নীরা, একদম উঠবেন না, চুপচাপ ঘুমান। নিলয়, তাহলে যে আমার কোলে এসে জড়িয়ে ধরতে হবে। নীরা, পারবো না। নিলয়, তাহলে আমি? বলতেই নীরা নিলয়ের বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে ঘুমালো, কারণ বাঙালি মেয়ে আর যাই করুক নিজের স্বামীর ভাগ কাউকে দেবে না। নিলয়, হা 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 হা, নীর পাখি, আমায় তো ছাড়ছও না, আবার ধরছও না। কোন জ্বালায় যে রাখছো আমায় তুমি? দেখি আর কতদিন থাকো এভাবে। তোমার ভালোবাসা আমি তো জয় করছি, তোমার মুখ দিয়েই তা স্বীকার করাবো। সকালে ঘুম ভেঙে নীরা দেখল নিলয়ের বুকে, আর নিলয় ওর দিকে তাকিয়ে আছে। নীরা, কি দেখছেন এইভাবে? নিলয়, আমার নীর পাখিটাকে। নীরা, আমায় দেখার কি আছে? নিলয়, তুমি কি করে জানো এই মুখটার মধ্যে আমার দুনিয়া আছে? নীরা, আচ্ছা, আমি যদি এখন মরে যাই তাহলে কি আপনার দুনিয়া থেমে যাবে? কথাটা শুনতেই নিলয় নীরাকে নিজের কাছ থেকে নামিয়ে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওয়াশরুমে চলে যায়। নীরা, আরে এটা কি হলো? এই সামান্য কথায় এত রাগ করার কি হলো বেয়াদব ছেলে? নীরা ওয়াশরুম থেকে বেরিয়ে রুম থেকে বেরিয়ে গেল, নীরার দিকে তাকালো শুদ্ধ না। নীরা, আজব ছেলে তো, এই কাছে জ্ঞানে এই ছুড়ে দেয়। হ্যাঁ। নীরা শাওয়ার নিয়ে বেরিয়ে এসে ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে শাড়ি পরতে থাকে। নীরার চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে। নীরা অনমনে শাড়ি পরে চলছে। এদিকে যে কেউ নীরার দিকে অপলক চোখে নীরার দিকে তাকিয়েছিল, নীরা আর তা খেয়াল করেনি। একটু পরে নিলয় রুমে এসে নীরা বলে চিৎকার করে উঠে, আর নীরা মাথা তুলে তাকিয়ে দেখে বড় সড় ধাক্কা খায়।